Hello friends, welcome to my YouTube channel The Way Pass Education। সো ফ্রেন্ডস দেখো টার্গেট ডাব্লিউবি প্রাইমারি টেট 2022 ইন্টারভিউ আজ এটা হচ্ছে 35 নম্বর ক্লাস। এর আগে আমি 34টা ক্লাস আপলোড করে দিয়েছি। যদি কেউ না দেখে থাকো ভিডিওগুলো তাহলে অবশ্যই আমার দ্য ওয়ে পাস এডুকেশন চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। সেখানে ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউ বলে একটা প্লেলিস্ট আছে, ওখানে কিন্তু পেয়ে যাবে। এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো এবং ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো। আর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও তোমাদের কিন্তু প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো এবং ডেমো ক্লাস যেটা আছে ওটারও প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে কিন্তু এগুলোর পিডিএফ ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে। তাই টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হও এবং সাথে সাথে বলবো ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো আজকে এটা হচ্ছে 35 নম্বর ক্লাস এবং এই প্রত্যেকটা কিন্তু ভিডিওর ক্লাসগুলো এবং প্রশ্নগুলো কিন্তু 2017-তে যাদের ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্ন এবং তার অনুকরণে কিছু প্রশ্ন রেখেছি। তো অবশ্যই বলবো ভিডিওগুলো প্রত্যেকে দেখো, প্রথম থেকে দেখো, অনেক হেল্পফুল হবে এবং বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাস হয়েছে, বিভিন্ন প্রাইমারি যে সমস্ত বইগুলো রয়েছে সেখান থেকেও ক্লাস করা হয়েছে। তো প্রত্যেকটা ভিডিও কিন্তু অবশ্যই দেখবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। তো এটা হচ্ছে 35 নম্বর ক্লাস। দেখো কী কী প্রশ্ন রয়েছে এবং ভালো করে মন দিয়ে দেখো, বুঝো এবং পারলে খাতায় নোটস করো, কারণ পিডিএফ আকারে থাকলে কিন্তু এই পিডিএফে থেকে যাবে, তাই পড়ার চেষ্টা করো। তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে না, যদি কোনো শিশু শ্রেণীকক্ষে পঠন পাঠনে ব্যাঘাত সৃষ্টি করে তখন একজন শিক্ষক হিসাবে আপনি কি করবেন? অর্থাৎ দেখবে অনেক সময় দেখা যায় কি যে পঠন পাঠন করছো, তুমি পাঠদান করাচ্ছই তো শ্রেণীকক্ষের মধ্যে কোনো দু একটা শিশু কী করতে থাকে না ব্যাঘাত সৃষ্টি, কেমন হয়তো কারোর সাথে ঝগড়া করছে কি কোনো ছোড়াছুড়ি করছে বা একটু চেঁচামেচি করছে, তখন আপনি একজন শিক্ষক হিসেবে কী করবে না, কী হবে না, প্রথমে ব্যাঘাত সৃষ্টির কারণ জানার চেষ্টা করব। দেখো এটা বারবার আমি প্রত্যেকটা ক্লাসেই বলেছি যে শ্রেণীকক্ষে যে কোনো বিষয় বা বিদ্যালয়ে যে কোনো বিষয় বা শিক্ষার্থীদের বিষয়ে কোনো যদি সমস্যা দেখা দেয়, প্রথমেই তোমার প্রথম কাজ হবে যে ওই সমস্যাটার কারণ জানা। কারণ যেহেতু বর্তমান শিক্ষা ব্যবস্থা শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, এক্ষেত্রে কোনো কারণবশত শিশুকে কোনো ব্যাঘাতের জন্য তাকে কোনো শাস্তি প্রদান করা চলবে না। তো প্রথম তোমার কাজ হবে কি, প্রথমে ব্যাঘাত সৃষ্টির কারণ জানার চেষ্টা করব, সম্ভব হলে সেই মুহূর্তে তার সমাধান করে বা সমাধানের আশ্বাস দিয়ে তাকে শ্রেণীর পরিবেশ বজায় রাখার জন্য বলবো এবং পড়ার প্রতি মনোযোগ দিতে বলবো। এটাই হচ্ছে এভাবে কাজ। এবং তার প্রতি তুমি কি করতে পারো যে বিভিন্ন আলাদা কোনো বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে হয়তো আলোচনার মাধ্যমে কি কোনো গল্প বলে তাদের কি পাঠের প্রতি মনোযোগ করতে হবে বা সেই শিশুকে পাঠের প্রতি মনোযোগ আকর্ষণ করতে হবে, তার সমস্যা বুঝতে হবে কি হচ্ছে কি না। এই সমস্ত বিষয়গুলো কিন্তু একজন আদর্শ শিক্ষক হিসেবে তোমার দেখা দরকার। ওকে, তো আই হোপ বোঝাতে পারলাম। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে না, ধরুন আপনি প্রথম দিন স্কুলে ক্লাস নিতে গিয়েছেন, প্রথম আপনার করণীয় কী হবে এবং কিভাবে ক্লাস নেবেন? তোমরা যখন প্রাইমারি স্কুলে বা বিদ্যালয়ে যাবে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে, তখন ক্লাস নিতে গিয়েছো এবং প্রথম দিন তোমার কী করণীয় হবে, প্রথম আপনার কী করণীয় এবং কীভাবে ক্লাস নেবেন? না কি বলবে না, প্রথমে আমার কাজ হবে প্রত্যেক ছাত্রছাত্রীর সঙ্গে পরিচয় বিনিময় করা, যেটা আমরা কি যখন আমরা কোনো ডেমো দিই তখনও দেখবে একটা কি আলাপ আলোচনা করি, ইন্ট্রোডাকশন করি। তো প্রথমে কি তাদের সাথে পরিচয় করে নেওয়া, তারপর তারপর বলছি ছাত্রছাত্রীদের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে করা, গ্রহণযোগ্য করে তুলতে করা অর্থাৎ গ্রহণযোগ্য করে তোলা মানে অর্থাৎ কি না, কিভাবে তোমাকে তারা ভালোভাবে বুঝবে চিনবে, সে সমস্ত তোমার নিজের কিছু পরিচয় দিলে, ওদের কাছ থেকে কিছু বললে, তারপর কিছু হয়তো গল্প বললে কি আচ্ছা তোমরা কি খাবার খেয়ে এসছো, এইভাবে বিভিন্ন ইন্ট্রোডাকশন করে তা কি তোমার প্রতি কিন্তু ঝোঁকটা বা আকর্ষণটা সৃষ্টি করতে হবে বা অনুকরণ প্রিয় তোমার প্রতি করতে হবে। তার জন্য তাদের বিশ্বাস অর্জন করতে হবে এবং পরিচালকের অবস্থান থেকে, কি পরিচালক অবস্থান থেকে বলতে কি না, তুমি একজন সেখানে অ্যাজ এ টিচার হিসাবে, স্যার বা ম্যাডাম হিসেবে তোমার কাজ কি তাদের সাথে ভালো করে কথোপকথন করা, তাদের পরিচয় সকলের জানা, তোমার পরিচয় দেওয়া, তাদের সাথে দু একটা ভালো গল্প করা, আচ্ছা তোমাদের এখানে কি কি রয়েছে বলো তো, তোমরা কি কি খাবার খাও, টিফিনের সময় তোমরা কি করো, খেলাধুলা কে কে কোন খেলা কি ভালোবাসো, এভাবে তাদের সাথে পরিচয় করা এবং তার সাথে সাথে তোমাকে এভাবে কিন্তু আস্তে আস্তে ক্লাসের মধ্যে কিন্তু তোমাকে প্রবেশ করতে হবে এবং তোমাকে এভাবে প্রথম দিন পাঠদান করাতে হবে। ওকে, নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন। এটা প্রশ্নটা আবার আমি করিয়েছি কিন্তু এখানেও দিয়েছি যে প্রথম বেঞ্চে বসা নিয়ে গণ্ডগোল হচ্ছে, শিক্ষিকা বা শিক্ষক হিসেবে আপনি কি করবেন?
না কী করে প্রথমে যে যারা গণ্ডগোল করছে তাদের মধ্যে যে উচ্চ অগ্ন ছোট তাকে প্রথম বেঞ্চে বসার সুযোগ দেওয়া। মানে কি না না দেখা যায় যে বেঞ্চে বসার সময় কি কেউ যদি ছোট থাকে তাহলে কি তাকে যদি পিছনে বেঞ্চে বসিয়ে দেওয়া হয় তাহলে কী হবে, সে কিন্তু বোর্ডের কাজ দেখতে পাবে না, শিক্ষক মহাশয়ের কথাগুলো ভালো করে বুঝতে পারবে না, শিক্ষক মহাশয়ের যে অঙ্গভঙ্গি গেস্টার পোস্চার একটা যে শিক্ষাদানের যে একটা পদ্ধতি সে পদ্ধতিটা সে ভালোভাবে বুঝতে পারবে না, তার সক্রিয় দেখা যাবে না। তাই যারা হয়তো হাইটে ছোট তাকে কি সামনের দিকে বসিয়ে দেওয়া, আর যে উচ্চতায় বড় তাকে কি তার পিছনে কিন্তু বসিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সাথে সাথে কি এবং তাকে বুঝাবো যে তার উচ্চতার জন্য ছোটরা বোর্ডের লেখা দেখতে পাবে না, এইভাবে কিন্তু তাকে বোঝা দেবে। কাকে? যে উচ্চতায় বড় রয়েছে তাকে বুঝিয়ে পিছনের বেঞ্চে ভালোভাবে বসিয়ে দিতে হবে। নেক্সট এটাও একবার করিয়েছিল মনে হচ্ছে যে পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য কী। দেখো বারবার ক্লাসগুলো এমন নয় যে প্রশ্ন একটা করে দিলাম মানে এটা কি তোমার কাজে নেবে না, তুমি বারবার ভিডিও দেখো, কারণ শিক্ষকতার পেশায় হচ্ছে একটা ধৈর্য, একটা মননশীল ভালো মানসিকতা নিয়ে কিন্তু ক্লাস করা। তোমরা যদি ক্লাসগুলো মন দিয়ে দেখো, ভিডিওগুলো দেখো, অবশ্যই হেল্পফুল হবে। এবং বলবো ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য কী না শিক্ষার্থীর সমাজমুখী ব্যক্তিত্বের সুষম বিকাশ সাধনের জন্য সুনির্দিষ্ট পূর্ব নির্ধারিত ও সুনির্বাচিত অভিজ্ঞতার সঞ্চয়নকে পাঠ্যক্রম বলে। মানে কি না শিক্ষার্থীর সমাজমুখী ব্যক্তিত্ব বলতে কি যে একজন আদর্শ যদি ব্যক্তি গড়ে তুলতে হয় এবং তার সমস্ত দিকের বিকাশ অর্থাৎ তার সামাজিক মানসিক প্রাক্ষবিক দৈহিক শারীরিক বিভিন্ন দিকের বিকাশ সুনির্দিষ্ট করা, পূর্ব নির্ধারিত ও সুনির্বাচিত অভিজ্ঞতা সঞ্চয়ন করা। মানে কি যে শিক্ষার্থীরা কোন চাহিদা অনুযায়ী শিখতে চাইছে, কোনটা তাদের যুক্তিযুক্ত, বাস্তব জগতে তাদের কী দরকার রয়েছে, কীভাবে তারা সক্রিয় ভূমিকায় অংশগ্রহণ করবে, তারা পাঠদানের প্রতি কতটা মনোযোগী, এই সমস্ত বিষয় তাদের উপর নির্ধারণ করেই কিন্তু যে একটা মানে সিস্টেম বা একটা লিখন তৈরি করা হয় সেটাকে আমরা কি বলবো নির্বাচন করা হয়, যেটা সুনির্বাচন, সেটাই হচ্ছে পাঠ্যক্রম। পক্ষান্তরে পাঠ্যসূচি কি না পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়ের নির্ধারিত পাঠ্য তালিকাকে বলা হয় পাঠ্যসূচি। অর্থাৎ দেখবে একটা পাঠ্যক্রম বলতে কি যে ধরো ক্লাস 4-এর পাঠ্যক্রম, ক্লাস 4-এর পাঠ্যক্রম কি বিভিন্ন বই রয়েছে, সেই বইয়ের মধ্যে কোন কোন বিষয় থাকতে হবে সেগুলো, এবং যদি পাঠ্যসূচি কি তাহলে ওই প্রত্যেকটা বিষয়ের মধ্যে যে সমস্ত ছোটো 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 যে বিষয়গুলো যুক্ত থাকে বিভিন্ন পড়াগুলো সেগুলো হচ্ছে এক একটা পাঠ্যসূচি। তো এটা হচ্ছে পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কী বলছে, যদি আপনার ক্লাসে আলোচ্য কোনো বিষয় কোনো ছাত্র বা ছাত্রী না বুঝতে পারলে আপনি কি করবেন? যদি না বুঝতে পারে তাহলে আপনি কী করবেন না সেক্ষেত্রে আমার পড়ানোর ধরন বদলাবো। অর্থাৎ এক্ষেত্রে কোনো রকমেই শিক্ষার্থীকে যে সে বুঝতে পারছে না বলে তাকে শ্রেণীকক্ষের বাইরে বের করিয়ে দেওয়া বা তাকে কোনো শাস্তি দেওয়া বা ধমক দেওয়া এটা চলবে না। কী করে সে শিক্ষার্থী বা প্রত্যেক শিক্ষার্থী ভালোভাবে বুঝতে পারে, একজন আদর্শ শিক্ষক হিসেবে তোমার পদ্ধতি বদলাতে হবে যাতে তাদের বোধগম্য হয়, সেই পদ্ধতি তোমাকে অবলম্বন করতে হবে। তাদের কিছু বাস্তব উদাহরণ দিয়ে, কিছু শিক্ষাসহায়ক উপকরণ ব্যবহার করে, কিছু গল্পচ্ছলে বিভিন্ন পদ্ধতিতে তুমি তাদেরকে পাঠদান করাবে। বিভিন্ন বাস্তব উদাহরণে দেখো দেওয়া রয়েছে, বিভিন্ন বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, সহজ সরল প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দেবো। অর্থাৎ এমন নয় যে তুমি আঞ্চলিক ভাষাতে রয়েছো যেখানে ওরা যে ভাষা বুঝে শিশু শিক্ষার্থীরা সেই ভাষাতে কিন্তু তোমাকে বোঝাতে হবে। এখানে 2 রকমের সাধু চলিত ভাষা মিশিয়েও কিন্তু বোঝানো চলবে না, হয় এক ভাষায় ব্যবহার করে সাধু নতুবা চলিত ভাষা, এবং তাদের যাতে ভাষাটা বোঝার বোধগম্য হয় সেই হিসাবেই কিন্তু ভাষা ব্যবহার করবে, তাদের মাতৃভাষায় ব্যবহার বেশি দরকার। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন কী বলছে, স্কুলে ছাত্র বা ছাত্রীদের শাস্তিদান কি উচিত, আপনি কি মনে করেন? এটা কিন্তু একটা এমন গুগলি প্রশ্ন যে প্রশ্ন প্রায় মানে কী বলবো 2017 স্টুডেন্টদেরকে করেছিল। তো এর সঠিক উত্তর প্রথমেই বলবেন না। দেখো সাধারণত ইন্টারভিউ প্রশ্নে বেশিরভাগ না কিন্তু বলা উচিত নয়, কিন্তু নেগেটিভ এমন কিছু প্রশ্ন রয়েছে যেখানে তোমাকে নেগেটিভ বলা বাঞ্ছনীয় এবং দরকার অবশ্যই। তো ছাত্রছাত্রীদের শাস্তিদান কি দেওয়া উচিত, এটা বলবে কি না, কারণ তাত্ত্বিক দিক দিয়ে বলতে গেলে ছাত্রছাত্রীদের শাস্তি দেওয়া উচিত নয়। এতে ছাত্রছাত্রীদের ব্যক্তিত্ব বিকাশে বাধা পড়ে তারপর গল্পের ছলে পাঠদান শুরু, অর্থাৎ কি তাকে এভাবে কিন্তু যে শাস্তি দিয়ে করা চলবে না, তাকে ভালোভাবে বুঝিয়ে শিক্ষা কি গুরুত্বর কতটা, শিক্ষাটা কেন দরকার, শিক্ষার ফলে কি কি হতে পারে, তোমার শিক্ষা কি কাজে লাগবে, এই সমস্ত বিষয় কিছু গল্প, কিছু মনীষীদের গল্প, কিছু আদর্শ গল্প, কিছু বাস্তব উদাহরণ তত্ত্ব দিয়ে তাদেরকে বুঝিয়ে বলতে হবে যাতে তারা সেই বিষয়টা বুঝতে পারে, নতুবা শাস্তি দেওয়া কিন্তু বাধ্য নয় বা শাস্তি দেওয়াটা একদমই উচিত নয়।
নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো, নেক্সট প্রশ্ন বলছে যে বর্তমানে অভিভাবকদের মধ্যে প্রাইভেট স্কুলে সন্তানদের পড়ানোর প্রবণতা বাড়ছে, তার কারণ কি এবং আপনি কি মনে করেন? না কি বলে বর্তমানে অভিভাবকদের মনে একটি ভুল ধারণা বাসা বেঁধেছে। কি ভুল ধারণা? না সরকারি প্রাইমারি স্কুলে পড়াশোনা ভালো হয় না, এটা তাদের মধ্যে একটা গেঁথে গেছে। পাঠ্যক্রম ও পাঠ্যসূচি উন্নত মানের নয়, এটা তাদের মধ্যে গেঁথে গেছে। এবং উপযুক্ত পরিকাঠামো ও যোগ্য শিক্ষকের অভাব। তো এই যে এই ধারণাগুলো, এগুলো তাদের মধ্যে, অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে বলেই তারা সেখানে কিন্তু প্রাথমিক বিদ্যালয় বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের না পড়িয়ে প্রাইভেট স্কুলে বা বিদ্যালয়ে পড়াচ্ছেন। তো এক্ষেত্রে তুমি তোমার যদি বলে কী করণীয়, না প্রথমে বলতে হবে অভিভাবকদের বোঝানো যে এই ভুল ধারণাগুলো দূর করা, যে না পাঠ্যক্রম পাঠ্যসূচি বলো বা উন্নত মানের উপযুক্ত ব্যবস্থা সমস্ত দিক থেকে কিন্তু প্রাথমিক বিদ্যালয়েও যথেষ্ট রয়েছে। নইলে তোমাকে এমনও ব্যবস্থা করতে হতে পারে যে গ্রামে গ্রামে যখন নতুন কোনো বিদ্যালয়ের সেশন ভর্তি শুরু হবে, তখন তোমাকে আলোচনা সভা বিভিন্নভাবে বুঝিয়ে, তাদের বিভিন্ন তাত্ত্বিকগত দিক থেকে বুঝিয়ে, কিছু মনস্তাত্ত্বিক পদ্ধতি বুঝিয়ে, সমস্ত কিছু তুমি ট্রেনিং করে যে একজন শিক্ষক বা শিক্ষিকা হচ্ছ সে সমস্ত বুঝিয়ে তাদেরকে বোঝানো, যাতে করে আবার পুনরায় অভিভাবকরা তাদের শিশু সন্তানদের প্রাথমিক সরকারি বিদ্যালয়ে ভর্তি করার জন্য আগ্রহ বোধ করে। তোমার পড়ার পদ্ধতি বদলাতে হবে, বিদ্যালয়ের চারপাশটা পরিবেশ ভালো ঠিক রাখতে হবে, ইনফ্রাস্ট্রাকচার ঠিক রাখতে হবে, মিড ডে মিলের যথেষ্ট ব্যবহার ঠিক রাখতে হবে। এই সমস্ত দিকগুলো কিন্তু তাদের মধ্যে, অভিভাবকদের মধ্যে আলোচনা করে, মিটিং করে, গ্রামে গ্রামে একটা সভা করে, সময় মতো বিভিন্ন কিছু আরও পদ্ধতি অবলম্বন করে কিন্তু তাদেরকে বুঝিয়ে বলতে হবে। এটাই হচ্ছে তোমার একজন শিক্ষক, আদর্শ শিক্ষক হিসেবে করণীয়। নেক্সট দেখো কী বলছে, না আপনার চাকরি যদি আপনার জেলা থেকে অন্য জেলায় বা অন্য জেলা দূরে হলে আপনি কি চাকরিটি ছেড়ে দেবেন? এটা প্রশ্ন করেছে এবং করবেও, আগামী দিনেও করবে। যদি তোমার চাকরি বলছে যদি নিজের জেলা না হয়ে অন্য কোনো জেলাতে বা দূরে হয়ে গেল, অন্য জেলা দূরে হয়ে গেল, তখন তুমি কি চাকরিটি ছেড়ে দেবে? না কি বলবে? না আমার জীবনের লক্ষ্য হলো একজন ভালো মানের বা আদর্শ শিক্ষক হওয়া। শিক্ষাদান হলো আমার জীবনের ব্রত, তাই সেটা যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমি আমার কর্মস্থলের নিকট থাকার ব্যবস্থা করব, যাতে পড়ানোর কাজে আমার উৎসাহ না কমে। অর্থাৎ তুমি এভাবেই বলবে যে স্যার বা ম্যাডামকে, যে স্যার বা ম্যাডাম আমার কিন্তু শিক্ষা দান করা এবং একজন আদর্শ শিক্ষক হওয়াই কিন্তু আমার চরম প্রথম এবং প্রধান লক্ষ্য, এবং শিক্ষাদানের জন্য জীবনে ব্রতী হয়েছি। তা আমার যত দূরেই পড়ুক না কেন, আমি সেখানে শিক্ষাদান করার জন্য আমি যেতে প্রস্তুত আছি। এবং সাথে সাথে আমি সেই পাঠদানটা বা শিক্ষাদানটা এমনভাবে চালিয়ে যাব যে ভবিষ্যৎ জীবনে যাতে যে শিশু শিক্ষার্থীরা আমার কাছে পাঠদান করবে তারা একজন সমাজের আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। সময় হলে আমি তাদেরকে যেখানে আমি বিদ্যালয়ে পাঠদান করাবো তার পাশাপাশি কিন্তু থাকার ব্যবস্থা আমি করে নেব, তাও আমি কিন্তু চাকরিটা ছেড়ে দেব না। এটাই হচ্ছে মূল বিষয় বলবে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন কি বলছে, না আপনি কিভাবে প্রাইমারি স্কুলের ছাত্রদের বা ছাত্রীদের গণিত বা অঙ্ক সংখ্যার ধারণা দেবেন? না কি বলবে, দেখো এটা ডেমোভাবে তো করানো যায়, কিন্তু প্রশ্নের উত্তরটা কী হবে, না বিভিন্নভাবে শেখানো যায়। যেমন প্রথমে আমি টিএলএম ব্যবহার করে অথবা ছাত্রছাত্রীদের কাছ থেকে পেন্সিল নিয়ে কার কাছে কতটা আছে গুনতে দিয়ে তাদের সংখ্যা ধারণা দেবো। এটা দ্বারা সংখ্যা ধারণা, কারণ কি এই যে পেন্সিল বা কলম বা বই বা খাতা এগুলো তাদের বাস্তব উদাহরণ, তারা সচরাচর সবসময় এগুলো ব্যবহার করছে। কিছু পাথর, কিছু কাঠি এই দিয়েও কিন্তু তুমি করতে পারো, তাতে করে কি না তারা বুঝতে পারবে এবং তাদের গোনার ক্ষেত্রেও সুবিধা হবে। এমন কিছু বিষয় দেওয়া চলবে না, যেমন চিনি বা আটা এগুলো কি গোনা যায়? না যায় না। তাহলে এমন কিছু দেওয়া চলবে না, বা কোনো বিশাল কিছু, কোনো ভালো একটা টিএলএম উচ্চমানের এটাও কিন্তু করা চলবে না। তোমার বাস্তব যে চারপাশে যে রয়েছে টিএলএম বা শিক্ষা সহায়ক উপকরণ সে সমস্ত দিয়েই শিক্ষার্থীদের সংখ্যার ধারণা প্রথমে দিতে হবে, অথবা কি চকলেট দিয়ে গুনতে বলার মাধ্যমেও সংখ্যার ধারণা দেওয়া যেতে পারে। এবং এইভাবেই গণিত বা অঙ্কর ধারণা শিশু শিক্ষার্থীদের দেওয়া যাবে। নেক্সট দেখো 10 নম্বর বলছে একটি শ্রেণীকক্ষে একটি ছাত্র আরেকটি ছাত্রের
মাথা ফাটিয়ে দিয়েছে, একজন ছাত্র আরেকজন ছাত্রের মাথা ফাটিয়ে দিয়েছে, আপনি শিক্ষক হিসেবে কী করবেন? দেখো এই সমস্যাগুলো কিন্তু প্রায় বিদ্যালয়ে কিন্তু দেখা যায়, এবং এই সমস্যা দূরীকরণের জন্য একটা শিক্ষক বা শিক্ষিকার কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো কি বলবে না, প্রথমে আমার কাজ হবে যেই ছাত্রের মাথা ফেটে গেছে তার প্রথমে চিকিৎসা করে তাকে সুস্থ করা, এটা প্রথম দায়িত্ব। এমন নয় যে কী জন্য ঘটলো কি, এই ক্ষেত্রে কিন্তু প্রথমে যে তুমি কারণ জানার চেষ্টা করলে এটা চলবে না। যে আঘাত আঘাত যার হয়েছে বা যার আঘাত লেগেছে বা যার মাথা ফেটেছে তাকে প্রথম কাজ হবে তোমার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা, সাথে প্রধান শিক্ষক মহাশয়কে বিষয়টি জানানো এবং তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা, তাকে সুস্থ করা। তারপর যেই ছাত্রটি তাকে মেরেছে তাকে মারার কারণ জিজ্ঞাসা করে তার সমাধান করা এবং তাদের নির্দেশ দেওয়া যে পুনরায় যেন তারা এই ধরনের কাজ না করে। এইভাবেই কিন্তু তোমাকে বুঝিয়ে বলতে হবে। এমন নয় যে ছেলেটা মেরেছে তাকে শাস্তি দেওয়া বা যার লেগেছে তাকে দুজনকে দাঁড়িয়ে কারণ জিজ্ঞেস করা, না। প্রথম তোমার কাজ হবে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা, সময় হলে বা দরকার পড়লে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয়কে ডেকে তার ব্যবস্থা করা প্রাথমিক চিকিৎসা, তাকে সুস্থ করা এবং তারপর কিন্তু সেই কারণ জেনে তাদের মধ্যে সমাধান করা এবং সমঝোতা করা, যাতে পুনরায় তারা এই ধরনের না কোনো কাজ করে থাকে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, যে শিক্ষাদানের ব্যাপারে শিক্ষকের প্রধান কাজ কী? একজন শিক্ষক শিক্ষাদানের ক্ষেত্রে তার প্রধান কাজ কী হবে না, শিক্ষাদানের কাজে শিক্ষকের প্রাথমিক কাজ হলো পঠন পাঠনে ছাত্রছাত্রীদের উদ্দীপনা দেওয়া এবং সঠিক নির্দেশ দান করা। অর্থাৎ তুমি যখন পাঠদান করবে অবশ্যই সেই পাঠদানটা একটা ভালো পাঠদান এবং পাঠদানের মধ্যে তোমার নতুনত্ব থাকে, বাস্তব কিছু উদাহরণ থাকে, এমনভাবে তুমি পাঠদান করাবে যাতে তারা সঠিক পথে এগোতে পারে, তাদের মধ্যে একটা সক্রিয়তার মনোভাব তৈরি হয়, তাদের মধ্যে একটা জিজ্ঞাসু প্রকাশ পায়, তাদের মধ্যে প্রশ্ন করার একটা উৎসাহ প্রকাশ পায়। এইভাবে তোমাকে কিন্তু শিক্ষার্থীদের বা ছাত্রছাত্রীদের উদ্দীপনা দিতে হবে, সঠিক নির্দেশ দান করতে হবে, এবং এইভাবেই একজন শিক্ষকের প্রধান কাজ হবে শিক্ষাদানের পাঠদানের ক্ষেত্রে। নেক্সট দেখো একটা ভালো প্রশ্ন, এটা অনেকে এই ধরনের প্রশ্ন কিন্তু জানে না, যেগুলো মানে একদম সরাসরি যে প্রশ্নগুলো আসে, যে মন্তেশ্বরী এবং কিন্ডারগার্টেন এই শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য কোথায়? না উভয় শিক্ষা ব্যবস্থার মধ্যে নিম্নলিখিত প্রয়োগগত পার্থক্য দেখা যায়। কেমন কি না, কিন্ডারগার্টেন উপহার হলো শিক্ষা খেলনা, অপরপক্ষে মন্তেশ্বরী খেলনাগুলি প্রতীক রূপে ব্যবহৃত হয়। কিন্ডারগার্টেন কি উপহার হলো শিক্ষা খেলনা এবং অপরপক্ষে মন্তেশ্বরীতে খেলনাগুলি কি প্রতীক হিসেবে ব্যবহার করে, অর্থাৎ কিছু ছবি প্রতীক। আর কি না, মন্তেশ্বরী স্বয়ং শিক্ষা নির্দেশ করে, কিন্তু কিন্ডারগার্টেন স্বাভাবিক শিক্ষা নির্দেশ করে, অর্থাৎ স্বয়ং যে শিক্ষাটা সেটা কিন্তু মন্তেশ্বরী একদম ডাইরেক্ট বলে দেয়, এবং কিন্ডারগার্টেনে কি না স্বাভাবিক একটা শিক্ষা নির্দেশ করে, যাতে করে শিশু শিক্ষার্থীরা সেই স্বাভাবিক পরিবেশের মধ্যে শিক্ষাদান করতে পারে। আর কি রয়েছে? ব্যাস এত দূরেই ছিল। তো মোট 12টা প্রশ্ন ছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সকলে কমেন্ট তো করো, আমিও মোটিভেশন পাবো যাতে কী ধরনের লাগছে তোমাদের, কেমন কোন প্রশ্নের উত্তর চাইছো। আর সকলকে বলবো এই পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে সকলে যুক্ত হয়ে যাবে, ফ্রি অফ কস্ট সমস্ত পিডিএফ পেয়ে যাবে। তার আগে একটা অনুরোধ, যে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে কিন্তু অন করতে কেউ ভুলো না, যাতে করে এই ধরনের ভিডিওগুলো সকলে পাও, এবং সাথে সাথে ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার করো যাতে সকলে উপকৃত হয়। সো এই ছিল আজকের ক্লাস। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।